হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আশা করছি 2024 সালের প্রথম দিনের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। এই ব্লগটা কিন্তু বড্ড স্পেশাল আমাদের জন্য। পুরোটা দেখো, একটুও স্কিপ না করে। আশা করছি একটু হতাশ হবে না। ছোটবেলা থেকে জানো তো, মা একটা কথা বলতো, বছরের প্রথম দিনটা নাকি যেরকম যায়, যেরকমভাবে আমরা কাটাই, আশা করা যায় পুরো বছরটাই নাকি ঠিক সেরকমভাবেই কাটে। নিউ ইয়ারের প্রথম দিনটা মানে 1 জানুয়ারি, আর আমাদের বাংলা নববর্ষের দিনটা মা সবসময় বলতো, আজকে যেন সোনা একদম বকাবকি না করতে হয়, খুব ভালোভাবে থাকবি। তো সেই কথাটাই ছোটোবেলা থেকে মেনে আসছি। আজকে যেহেতু 1 জানুয়ারি আর পরিবারের সকলের থেকে আমরা অনেকটাই দূরে থাকি, তাই ভাবলাম এই দিনটাকে একটু স্পেশালভাবে কাটাবো। আর তারই প্রস্তুতি সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। রিকি অফিস যাওয়ার পথে ওর সাথে আমি আর কিছু বেরিয়ে পড়েছিলাম, ওই একটু মাংস নিয়ে নিলাম। আর আসার পথে রিকি চলে গেছে অফিস, আমরা ব্যাগ ভর্তি বাজার করে মা ছেলেতে হাঁটি হাঁটি পায়ে চলে এসেছি বাড়িতে আসার পরে অনেকটা সময় কেটে গেছে। ঘর গোছানো, দুপুরের খাওয়া, তার সাথে সাথে কৃষ্ণসোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, সমস্ত কিছুটা করে নিয়েছি। এবার সময় থাকতে থাকতেই ভাবছি রাতের রান্নার প্রিপারেশনটা শুরু করে দিই। দাঁড়াও, কথা বলার আগেই চালটাকে ভালো করে ধুয়ে আগে সাইড করে ভিজিয়ে রেখে দিই। চাল সবসময় ভিজিয়ে রান্না করলে জানো তো ভাতের কোয়ালিটি অনেক সুন্দর হয়। আজকে বানাবো বিরিয়ানি। আর দেখো মাংসের পিসগুলো কি জঘন্য ছোট ছোট করে দিয়েছে, দেখে মনে হচ্ছে চিলি চিকেনের পিস। যাই হোক, আমাদের এখানে না মাংসটা ঠিকভাবে কাটে না, মানে কেটে দিতে পারে না, পিসগুলোই কেমন যেন উল্টো পাল্টা হয়। এবার এত বছর থাকতে থাকতে সব কিছুর সাথে কেন জানি না মানিয়ে নিয়েছি। তবে আমি, রিকি বা কৃষু কেউই খুব একটা না সলিড পিস খেতে পছন্দ করি না, তাই সলিড পিসগুলো এত যদি বিরিয়ানিতে দিই খেতে খুব একটা ভালো লাগবে না। আর চালের থেকে বেশি মাংস হয়ে গেলে আমাদের খুব একটা পছন্দ হয় না, তাই সলিড পিসগুলোকে আগে আলাদা করে রেখে নিচ্ছি। কালকে কোনো একটা সুন্দর রেসিপি ট্রাই করা যাবে। দেখো এই মাংসের মধ্যে এতগুলো ছিল সলিড পিস, আরও 2-4টে পিস এই বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। ওই মাংসগুলোকে সাইড করে রেখে দিলাম, আর বাকিটা দিয়ে বানাবো বিরিয়ানি। প্রথমেই যেই মাংসটা সাইড করে রেখে দিয়েছি ওটা আগে ফ্রিজে রেখে দিলাম, নাহলে একবার যদি ভুলে যাই তাহলে মাংসটা খারাপ হয়ে যাবে। আর যেই মাংসগুলো আলাদা করে রেখেছি বিরিয়ানির জন্য, সেগুলো একটা অন্য বাটিতে নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। এই মাংসতে অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ মাংস কষানোর সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর বিরিয়ানি যেহেতু খুব একটা ঝাল হয় না, তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বুঝে শুনেই দিও। এই যে বুঝে শুনে দিও, স্বাদ অনুসারে দিও, এইগুলো কিন্তু সত্যি একটা অদ্ভুত ব্যাপার, যেটা কেউই ঠিকঠাকভাবে বলতে পারবে না। নিজে যতদিনে এক্সপিরিয়েন্স না হবে ততদিনে এই স্বাদ অনুসারে কতটা নুন, লবণ, হলুদ গুঁড়ো এই সমস্ত ইউজ হবে বোঝা ভারী মুশকিল। যাই হোক, অনেকেই কিন্তু বিরিয়ানিতে আলুটা সেদ্ধ করে দেওয়া প্রেফার করেন, বেশিরভাগ লোকই তাই করে। তবে আমাদের এখানে আলুটা যদি সেদ্ধ করে মাংসতে দেওয়া হয় না, মাংসের টেস্টটাও কেমন হয়ে যায়, আর তার সাথে সাথে আলুতেও একটা কেমন পাঞ্চে ভাব চলে আসে। তার জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিই না, আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে তার মধ্যে কাঁটা চামচ দিয়ে কয়েকটা ফুটো করে দিই, আর তারপর সেই আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে একদম তেলের মধ্যে ভেজে নিতে হবে। এবার আলুটাকে মাঝখান থেকে ভাগ করে, মানে মাঝখান থেকে কেটেও ইউজ করা যেতে পারে। তবে এখানে যেই আলুগুলো আমি নিয়েছি সেগুলো সাইজে খুব একটা বড় না, সেদ্ধ হয়ে যাবে মাংসের সাথেই, তার জন্য আমি আলুগুলোকে আর মাঝখান থেকে কেটে নিইনি। প্রথমে আর কি কড়াইতে ভালো করে একটু তেল গরম করে নিতে হবে, তারপর আলুগুলোকে একটু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটায় জানো তো আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না বা কেশর ইউজ করব না, কিন্তু বিরিয়ানির রঙটা দেখবে একদম দোকানের মতন হবে। আর তার সাথে সাথে তোমরা যারা কেওড়া জল বা আতর ইউজ করতে চাও না, তারাও যদি এইভাবে এই রেসিপিটা ফলো করো, তাদের বিরিয়ানি কিন্তু খেতে একদম দোকানের মতনই হবে। আলুটা ওইদিকে ভাজা ভাজা হচ্ছে, সেই সুযোগে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একটা মিক্সিং বোলে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। বিরিয়ানিতে যেহেতু চিকেনে কোনো কিছু দেখবে পেঁয়াজ এগুলো মুখে আসে না, তাই সবসময় বিরিয়ানি বানানোর জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোকে গ্রাইন্ড করে নেওয়াই পছন্দ করি।
আর বলো না, এইদিকে আলুটা তো ভাজা ভাজা হচ্ছে, মিক্সিটাকে আবার এদিকে নিয়ে আসতে হলো। আর বলো না, আসার পর থেকেই একের পর একটা জিনিস খারাপ হচ্ছে। ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছে, তার সাথে সাথে মিক্সির যে ছোট বোলটা হয় ওটা না ভেঙে গেছে। তাই অগত্যা আমাকে এই বড় বোলটাতেই এখন ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। ওদিকে আবার কৃষু ঘুমোচ্ছে, তাই ভীষণ সাবধানে এটাকে চালালাম। যাই হোক, মোটামুটি পেস্ট হয়ে গেছে। এবার মিক্সিটাকে জায়গায় রেখে দিই। অনেকটা বছর কাজ করতে করতে এই জিনিসগুলো কত সুন্দর হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এই যে জায়গার জিনিস যখন এটা তখন সেখানেই রেখে দেওয়া। আগে জানো তো এই অভ্যাসটা ছিল না। তবে এই অভ্যাসটা যদি তৈরি করতে পারো, মানে যেই জিনিসটা যখন ইউজ করছো তারপরে যেখানের জিনিস সেখানে রেখে দেওয়া, তাহলে কিন্তু খাটনি অনেকটা কমে যায়। আলুটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি ভাত বসানোর জন্য জলটাকে গরম হতে দিয়ে দিয়েছি। ভাতটা কখনোই ঠান্ডা জলে দিয়ে দেবে না, মানে চালটা কখনোই ঠান্ডা জলে দেবে না, তাহলে ভাতটা খুব একটা ভালো হয় না। আর এদিকে আলুটাকে তুলে নিয়েছি, আর সেই কড়াইতে অল্প একটু তেল আরও বাড়িয়ে দিয়ে যেই পেস্টটা আমরা বানিয়ে নিলাম সেই পেস্টটাকে দিয়ে দিতে হবে। এইটাতে কিন্তু কোনো রকম কোনো ফোড়ন দিতে হবে না, মানে গোটা গরম মশলা যেরকম আমরা মাংস বানানোতে দিয়ে থাকি সেটা দিতে হবে না। আমাদের এখানে চিকেন বিরিয়ানির মশলা প্রায় পাওয়া যায় না বললেই চলে, তাই এই ভেজ বিরিয়ানির মশলাটাই নিয়ে এসেছি। তবে এটা নিয়েও একটা হাসির ব্যাপার আছে। তেলের মধ্যে যেই পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্টটা দিয়েছিলাম তার মধ্যে স্বাদ অনুসারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলাটাকে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে দিতে হবে, যেই মাংসটা আমরা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে যেই আলুটাকে ভেজে নিয়েছিলাম সেই আলুটাকেও একই সাথে দিয়ে দিতে হবে। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা না, তাই আমি মাংসের সাথে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিই। হ্যাঁ, বিরিয়ানি মশলা নিয়ে যে হাসির ব্যাপারটা আছে সেটা একটু তোমাদের বলি। দাঁড়াও মাংসটাকে তো ঢেকে দিলাম, এবার মাংসটা নিজের মতন হতে থাকবে, কষতে থাকবে। আর সেই সাথে সাথেই দেখো যে চালের জন্য জলটা গরম হতে দিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। তার মধ্যে একটুখানি সুগন্ধের জন্য রোজ ওয়াটার দিয়ে দিলাম, কয়েকটা গোটা গরম মশলা আর বেশ পরিমাণে নুন। চালে যদি নুনটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে ভাতে সুন্দর একটা টেস্ট আসে, আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার যখন দেখবে জল থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করেছে, মানে রোজ ওয়াটারের গোটা গরম মশলার, তখন যেই চালটাকে আমরা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখো চালগুলো কতটা লম্বা লম্বা হয়েছে, সেই চালটাকে এবার ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। কখনও বিরিয়ানি বা ফ্রাইড রাইস বানানোর সময় বা নর্মাল দিনেও ভাত বানানোর সময় চালটাকে যদি বানানোর আধা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাত খুব সুন্দর ঝরঝরে হয়, আর ভাতের দানাগুলো অনেকটা লম্বা লম্বা হয়। আর বিরিয়ানির চাল কখনো বেশি নাড়াচাড়া করবে না, এটাকে নিজের মতন হতে দেবে, নাহলে না চালগুলো ভেঙে যায় আর সেটা দেখতে ভালো লাগে না। একটু লম্বা লম্বা সুন্দর ঝরঝরে ভাত হবে, সেটাই দেখতে বিরিয়ানিতে কিন্তু বেশি ভালো লাগে। ভাতটা হয়ে গেছে, ভাতটা মোটামুটি ওই 80% মতন বানিয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে আমি একটা দেখো ঝাঁঝরির ওপর রেখে দিয়েছি। তোমরা চাইলে জলের মধ্যে কিন্তু একটু রিফাইন্ড তেলও দিতে পারো, এতেও কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। এবার এদিকে চিকেনটাও হয়ে গেছে, এটাকে নামিয়ে নিতে হবে। আমি এই চিকেনটা বানানোর সময় কোনো রকম জলের ইউজ করিনি, যেহেতু আমরা কম লোকের জন্য বানাচ্ছি। যদি তোমাদের লোক সংখ্যা বেশি হয় আর মাংসের পরিমাণ অনেকটাই বেশি হয়, যদি জরুরি হয় তাহলে অল্প একটু জল দিয়ে নিতে পারো। তবে আমার এই চিকেনটা রান্না করতে কোনো রকম জল দিতে হয়নি। তবে যদি জল দাও তাহলে খুব সামান্য পরিমাণেই দেবে, কারণ বিরিয়ানি তো আর ঝোল ঝোল খায় না, একদম মাখামাখাই থাকে, তাই জলটা কিন্তু অল্প পরিমাণেই লাগবে। যেমন মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে তার সাথে সাথে আলুগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আর কি, এই যে দেখো এই স্টেপটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপ, যেটা আমি ফলো করে থাকি, আর এটা ফলো করলে কিন্তু বিরিয়ানির কালারটা সুন্দর হবে। মাংস কষাতে মোটামুটি একটু বেশি তেলই দিয়েছিলাম, সেই এক্সেস অয়েলটা মানে মাংসের ওপর দিয়ে যেই তেলটা ভেসে ওঠে সেই তেলটাকে আলাদা একটা পাত্রে ঢেলে রাখতে হবে। এবার অনেকেই বলবে এত তেল খাওয়া ঠিক নয়, তবে বিরিয়ানি তো আর রোজ রোজ খাওয়া হচ্ছে না, ওয়ান্স ইন এ ওয়াইল এতটুকু তেল একটু সুন্দর কালারের জন্য যদি ইউজ করা হয় তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। এবার একটা বড় পাত্রে, যেই পাত্রে আমরা বিরিয়ানিটাকে সাজাবো, প্রথমেই আমি মাংস আর একটু গ্রেভিগুলো নিচে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমি বানাই, তোমরা কীরকমভাবে বানাও অবশ্যই আমাকে জানিও। তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাত, তার উপরে দিয়ে দিচ্ছি অনেকটা ঘি, আর যেই তেলটা আমরা আলাদা করে রেখেছিলাম সেটা একটু চামচে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, আর দিয়ে দিয়েছি একটু রোজ ওয়াটার। এই সময় তোমরা কেওড়া ওয়াটার বা আতর থাকলে সেটাও দিতে পারো।
বিরিয়ানির একদম ওপরের লেয়ারে থাকবে শুধুমাত্র ভাত। যেরকমভাবে প্রথম লেয়ারটা বানালাম ওরকমভাবেই 2-3টে লেয়ার আমি বানিয়ে নিয়েছি। আর একদম উপরে ভাত দেওয়ার পর তার উপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা দুধ, আর যেটুকু ঘি এক্সেস এখানে রয়েছে সেই ঘিটা একটু দিয়ে দেব, আর দিয়ে দেব যেই তেলটা আমরা রেখেছিলাম সেই তেলটা। এবার ভালো করে বিরিয়ানিটা কিন্তু স্টিম লাগিয়ে নিতে হবে। আর অনেকেই স্টিম অনেক রকমভাবে লাগায়, কেউ গরম হাঁড়ির ওপরে বসিয়ে স্টিম লাগাতে পারে। এখানে আমি যেমন একটা লোহার তাওয়া প্রথমে গরম হতে রেখে দিচ্ছি, তাওয়াটা যখন গরম হয়ে যাবে তার উপরে আমি বিরিয়ানির পাত্রটাকে বসিয়ে উপরে একটা প্রেশার কুকার চাপা দিয়ে দিচ্ছি, যাতে স্টিমটা কোনোভাবেই না বেরিয়ে যায়। আর সুন্দরভাবে আধা ঘন্টা মতন স্টিম দিয়ে নিয়েছি, আর আমাদের বিরিয়ানি কিন্তু তৈরি। রেসিপিটা ভীষণ সিম্পল, দেখতে এরকম লাগতে পারে যে অনেকগুলো স্টেপ, কিন্তু যখন বানাবে তখন ভীষণ সাধারণ আর সহজ মনে হবে। এই দেখো বিরিয়ানির রঙটা কি সুন্দর এসছে না, ঠিক দেখতে একদম দোকানের বিরিয়ানির মতন। আর বিশ্বাস করো খেতেও কিন্তু দোকানের বিরিয়ানির থেকে কোনো অংশে কম হয় না। কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি, কেশর ইউজ করিনি, কিন্তু তাতেও দেখো দেখতে কি সুন্দর হয়েছে। বিরিয়ানির সাথে একটু শসা, পেঁয়াজ আর লেবু হলে কিন্তু মন্দ লাগে না। এই রেসিপিটা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলে। রিকির জন্মদিনের দিন আমি বিরিয়ানি বানিয়েছিলাম, তখনই তোমরা কমেন্ট করেছিলে, কিন্তু তারপর কখনো সুযোগ সুবিধা হয়নি। তাই আজকে যখন বানাচ্ছিলাম আগে থেকেই ডিসাইড করে নিয়েছিলাম আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। শিশু বাবা তো এখানে ওর বাটি বাজাতেই ব্যস্ত ছিল। যেই না আমি খাবারটা নিয়ে এসেছি কত আনন্দ সহকারে উৎসাহ নিয়ে আমার কোলে এসে বসেছে, যেন ও খাবে। কিন্তু আসল ইচ্ছাটা কিন্তু খাওয়ার ছিল না, আসল ইচ্ছেটা ছিল ও শুধু এখান থেকে শসা আর পেঁয়াজটা তুলে নেবে। বিশ্বাস করো যখন একটুখানি আমি মুখে দিলাম না, সত্যি মানে টেস্টটা একদম মুখে লেগে থাকার মতন হয়েছে। রিকি মোটামুটি আজকে ওই 6টা সাড়ে 6টা নাগাদই চলে এসেছিল। আর বিরিয়ানির কথা শোনাতে ও বলল ওকে যেন একটু টেস্ট করতে দিই, তাই ওকেও একটু টেস্ট করতে দিলাম। আর তার সাথে সাথে আমিও কিন্তু বেশ অনেকটাই খেয়ে নিয়েছিলাম বিকেলবেলাতে। ও খেয়ে বলল দারুণ হয়েছে। এদিকে আমাদের কৃষু বাবা আমার এই বড় ট্রাইপডটা নিয়ে খেলতে ভীষণ ব্যস্ত। যেই কথাটা বলছিলাম, বহু বছর আগে একবার বিরিয়ানির মশলা কিনতে গিয়ে আমরা চেয়েছিলাম চিকেন বিরিয়ানি মশলা। দোকানদার বলেছিলেন যে কেন ভেজ বিরিয়ানি মশলা কেন নেওয়া যাবে না, চিকেন বিরিয়ানি মশলায় কি অন্যরকম কোনো মশলা ইউজ হয়? গোটা গরম মশলা এগুলোই কিন্তু প্রপোর্শন এদিক ওদিক করে মশলাগুলো তৈরি হয়, কোনো স্পেশাল কিছু ভেজ বিরিয়ানি মশলা বা চিকেন বিরিয়ানি মশলায় পার্থক্য থাকে না। তোমাদের কি মতামত? ভেজ বিরিয়ানির মশলা কি আলাদা হয় চিকেন বিরিয়ানির মশলার থেকে? আমি কিন্তু ভেজ বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানিটা বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। এবার সন্ধেবেলায় 3জন মিলে একটুখানি বেরোচ্ছি। আসলে কি বলতো, পরিবারের সকলের থেকে এত দূরে থাকা হয় তো একটুখানি সন্ধেবেলায় ঘুরতে বেরোলে মনটা বেশ ভালো লাগে। আর মামা বাড়ি থেকে আসার পর থেকে কৃষ্ণ সোনাকে তো খুব একটা নিচে ঘুরতে নিয়ে আসতে পারছি না, তাই সন্ধেবেলা রিকি অফিস থেকে আসার পর রোজ আমাদের ঘুরতে নিয়ে বেরোয়। এই টাইমটা আমরা ভীষণ মজা করি। আজকে নিউ ইয়ার, বিরিয়ানি তো খেয়েছি আর রাতেও খাবো, তার সাথে সাথে ভাবলাম বাইরে যখন বেরিয়েছি একটু গুজরাটের ফুচকাই আবার খাওয়া যাক। বলে না যত্র দেশে যদাচার, এখানে তো আর তেঁতুল জলওয়ালা ফুচকা পাওয়া যাবে না যাতে খুব সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ থাকবে, তবে এখানে যেই ফুচকাটা পাওয়া যায় সেটা খেয়েই আমরা সন্তুষ্ট। যেই না বাড়িতে এসেছি দেখছি লিফটটা খারাপ হয়ে গেছে। ভাবো তো এখন ওই 5th ফ্লোর অবধি আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। এদিকে আমাদের তো এটা ভেবেই অদ্ভুত লাগছে, যেখানে আমরা ভয় পাচ্ছি 5th ফ্লোর অবধি হেঁটে হেঁটে যেতে হবে, হাঁটতে গিয়েই তো একদম ঊর্ধ্বশ্বাস উঠে যাবে। এদিকে কৃষু বাবা কিন্তু কোলে উঠতে নারাজ, কিছুতেই কোলে উঠলো না। ও ঠিক আমাদের সাথে হেঁটে হেঁটে ওর বাবার হাত ধরে 5th ফ্লোর অবধি ঘরে এসেছে। সত্যি কথা কৃষু সোনা প্রত্যেকটা মোমেন্টটা আমাদের একদম অবাক করে দেয়। বাড়িতে এসে হাঁপিয়ে গেছিলো, একটু জল খাইয়ে দিয়েছি, তার সাথে সাথে ওর সাথে একটু খেলাধুলো করে নিচ্ছি। দাঁড়াও ব্লগটা কিন্তু এখানেই শেষ না, এরপর যেই জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু বড্ড স্পেশাল। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে। আশা করছি এই বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে। তোমাদের যা যা ড্রিমস রয়েছে, যেটা যা ইচ্ছে, সেই সব ইচ্ছে যেন এই বছরে তোমরা ফুলফিল করতে পারো। ভগবান যেন তোমাদের সেই শক্তিটা দিক, ইচ্ছেটা দিক, এই উইশটাই আমি করছি। আর আমি আমাদের জন্য এই উইশটা করছি এই বছরে, যাতে আমরা আরো ভালো ভালো কাজ করে তোমাদের সকলের মনটাকে আরো আরো খুশি দিতে পারি। এই বছরে আগের বছরে অনেক কিছু আমরা পেয়েছি থ্রু ফ্যামিলি স্ক্রাইব, আর তাই আজকের দিনে 2024 এর প্রথম দিনে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি। কৃষ্ণ এইদিকে তো ভীষণ খুশি, দৌড়োদৌড়ি করছে। আমাদের চ্যানেলের সিলভার প্লে বাটন আমাদের কাছে চলে এসেছে।
যদিও এসেছে কয়েকদিন আগে, তবে বিশ্বাস করো আমি এক ঝলক দেখেছিলাম, এক ঝলক দেখে তারপর আবার রেখে দিয়েছি যে না, যেদিন তোমাদের সাথে শেয়ার করব সেদিন আমি পুরো মন ভরে দু চোখ ভরে দেখবো। তো ফাইনালি এটা হলো ফ্যামিলি স্ক্রাইবের সিলভার প্লে বাটন, যেটা কিনা তোমাদের ছাড়া একদম সম্ভব হতো না। কৃষু যে ওদিকে কি করছে সেটা বলার মতো না। কৃষু এখানে এসে বসো, এই যে আমাদের সিলভার প্লে বাটন, বসো বসো বসো, এখানে বসো। এবার এটাকে খুলবো, ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে ব্যাপারটা। আর দেখো, যখন একটা মানুষ খাটনি করে সেই খাটনির ফলটা সুন্দরভাবে পাওয়া যায়, তো কার না ভালো লাগে। তো প্রথমেই আছে একটা সার্টিফিকেট, যেটা লেখা রয়েছে ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার। অ্যাকচুয়ালি আমার মনে আছে যখন আমাদের 100 সাবস্ক্রাইবার হয়েছিল, 1000 হয়েছে, 5000 হয়েছে, তো ফাইনালি আমাদের এখন 1 লাখ ফ্যামিলি সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করেছি আমরা। তো এটার জন্য এটা কি বাবা, কি তুমি খুশি? তুমি খুশি? চলো সবাইকে দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো বসো, এখানে বসো। So finally here it is. Thank you each and everyone. তোমরা এইভাবে আমাদের ভালোবাসা দিয়েছো, আর আশা করছি আরো ভালোবাসা তোমরা দেবে আমাদের। সো এটা হলো ফ্যামিলি স্ক্রাইবের প্রত্যেকটা মেম্বারের জন্য। থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে এই সিলভার প্লে বাটনটা হাতে নেওয়ার পর থেকে একদম নিচে রাখতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সবসময় যেন দু চোখ ভরে এটাকেই দেখি।